আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ডিভাইন ক্রাউন প্রেজেন্ট ল্যান্ড টিভি স্টুডিও থেকে সম্পত্তি নিয়ে গল্পের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত করছি। আমি স্নেহা আছি এবং আমার সাথে আছেন বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠক জনাব M.A. রশিদ। গত পর্বে আমরা তার সাথে পরিচিত হয়েছি এবং আজকের পর্বেও তিনি আমাদের সাথে আছেন এবং আমরা তার সাথে আলোচনা করব। কেমন আছেন? ভালো আছি। আপনার দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালোই। আপনাকে যেহেতু আমরা গত পর্বে পেয়েছিলাম, আপনার জীবনের অনেক বিষয়বস্তু নিয়ে কিন্তু আমরা জেনেছি, আমরা আলোচনা করেছি। সচেতন একটা মানুষ, অনেক কিছুই পরিপাশের অবস্থান পর্যবেক্ষণ করে, তাতে নানান কিছুই তার কাছ থেকে প্রশ্ন করা যায় এবং সে অনুযায়ী উত্তর তার পর্যালোচনা সে ব্যক্ত করতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা যেহেতু আজকে একদমই ডিফারেন্ট কোনো টপিকে যেতে যাচ্ছি, সেহেতু আমি যদি আপনাকে আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা, আমাদের বর্তমান বাংলাদেশের যে সামাজিক এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট, সে বিষয়ে যদি আপনার থেকে কিছু জানতে চাই। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট অদ্ভুত একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশটি এই মুহূর্তে দাঁড়িয়েছে। একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশের মধ্য দিয়ে আছে, একটি নির্বাচিত সরকারবিহীন অবস্থায় আছে। তার জন্য আমাদের দেশের মানুষ, ছাত্র জনতা, তাদের দাবি, তাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিষয়টা আজকের এই পরিণতি। অধিক জনসংখ্যার এই দেশে তৃণমূল মানুষের অনেক প্রত্যাশা থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক চাহিদা থাকে, যা একটি অন্তর্বর্তীকালীন বা একটি তত্ত্বাবধায়ক সরকার তাদের সেই মৌলিক চাহিদাগুলো, তাদের দাবি দাওয়াগুলো, তাদের উন্নয়নগুলো সেভাবে করার সক্ষমতা রাখে না। তাদের কাজগুলো সেরকম পরিস্থিতিতে যায় না। তারা শুধু পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটা নির্বাচন কিভাবে করা যায়, দেশটাকে একটা সুশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে রাখতে তারা সময়টা ব্যয় করতে হয়। তো আমাদের দেশের যে বর্তমান অবস্থা, সেখানে আমরা ভালো নাই, আমরা অনেক কষ্টে আছি। কারণ স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বাংলাদেশের তৃণমূল মানুষের অনেক চাহিদা পূরণ হয়। যেমন স্থানীয় সরকারের মধ্যে উপজেলা, আমাদের ইউনিয়ন পরিষদ, আমাদের সিটি কর্পোরেশন, আমাদের জাতীয় সংসদ, জেলা পরিষদ, এইসব পৌরসভা, এইসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শুধু জনগণের কল্যাণে কাজ করে এবং তাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, রাজনৈতিক রাষ্ট্রীয় উন্নয়ন, অবকাঠামো, অনেক নিত্য প্রয়োজনীয় বিষয় তাদেরকে সলভ করে থাকে। বর্তমানে রাজনৈতিক সরকার নেই, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার ওই প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে চালাতে পারবে না বিধায় তারা ওইগুলোকে স্টপ করে দিয়েছে। যেহেতু বিগত সরকার একটি দলের ছিল এবং বর্তমানে যারা আন্দোলন সংগ্রাম করে একটা এই পরিস্থিতিতে এসেছে, তারাও চাবে না যে অতীতের সরকারগুলোর প্রতিষ্ঠান টিকে থাকুক, তাদের জনপ্রতিনিধিরা থাকুক। তো যাই হোক, এখন সবাই নিরপেক্ষভাবে আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তবে ওই প্রতিষ্ঠানগুলো না থাকার কারণে তৃণমূলের মানুষগুলো অনেক কষ্টে আছে। যেমন একটি ব্যক্তি একটা ইউনিয়ন পরিষদের থেকে 5টি, 7টি, 6টি পর্যন্ত ভাতা অনুদান গ্রহণ করে থাকে এবং সেইখানে পাশাপাশি উপজেলা পরিষদও তাদেরকে অনুদান দিয়ে থাকে এবং জেলা পরিষদ থেকে পায়। জাতীয় সংসদ সদস্য যারা হয়, মন্ত্রী, এমপি বর্গ, তারাও উন্নয়নের কাজে থাকে। এতগুলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানুষগুলোকে, ওই এলাকার মানুষগুলোর উপকৃত হয়ে থাকে। তা বর্তমানে সবই অনুপস্থিত। বর্তমানে যা হচ্ছে, প্রশাসকের মাধ্যমে যতটুকু সম্ভব শুধু রাষ্ট্রীয় কাজগুলো পরিচালিত হচ্ছে, কিন্তু তৃণমূলের মানুষগুলোর একটু বেশ সমস্যা বিরাজ করছে। তবে এটার জন্য আমরা আশা করি যত দ্রুত সম্ভব বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন, তারা যদি দ্রুত একটি সবার রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচনের ব্যবস্থার মাধ্যমে, একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়, সেই সরকার দায়িত্ব নেওয়ার পরে তারপর দেশের মানুষের অনেক সুযোগ সুবিধা তাদের গ্রহণ করতে তাদের সক্ষম হবে। আমাদের দেশের যে বর্তমান যে রাজনৈতিক অবস্থা, নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ? নির্বাচন তো অবশ্যই গুরুত্বপূর্ণ। নির্বাচিত সরকার ছাড়া, নির্বাচন ছাড়া, গণতান্ত্রিক উপায় ছাড়া কোনো দেশ চলতে পারে না। তো বর্তমানে দেশে গণতান্ত্রিক সরকার নেই,
নির্বাচন সকল জনগণের প্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা। তবে নির্বাচন যেহেতু একটি সরকারের পতনের পর দেশের একটা পরিস্থিতিতে রয়েছে, সেই পরিস্থিতিতে নির্বাচন করতে কিছু সংস্কারের প্রয়োজন সবাই অনুভব করছে। সেই সংস্কারগুলো একটি সময়ের মাধ্যমে শেষ করতে হবে, যেটা এত দীর্ঘ সময় নয়, আবার এত শর্ট সময়েও সম্ভব না, একটু মাঝামাঝি সময় তাদেরকে দিতে হবে এবং তারা যেন এই সংস্কারগুলো করে মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধাহীন এবং নিরপেক্ষভাবে একটি নির্বাচন হলে যার যার মতামত ব্যক্ত করে তাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে নির্বাচিত করে সরকারে পাঠাতে পারে। তাহলে সংস্কৃতি প্রাঙ্গণে সবচেয়ে বড় যেটা ভূমিকা রাখছে সেটা হচ্ছে চলচ্চিত্র আমাদের দেশে। আমাদের বর্তমান চলচ্চিত্রের যে অবস্থা, একরকম বলা যায় যে ধস নেমে পড়েছে। ১,৫০০ হল থেকে আমরা ১৫০-তে এসে পৌঁছেছি। সেখান থেকে আপনার বাংলাদেশের এই বর্তমান চলচ্চিত্র নিয়ে আপনার কি মতামত? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, চলচ্চিত্র বর্তমানে ধ্বংসের পথে, সেটা সব দেশের জনগণ এবং দর্শক, সিনেমা দর্শক অনুভব করেন। এটা ধ্বংসের অতীতে আমাদের কয়েক বছর আগে আমাদের দেশে প্রায় ১,৫০০ সিনেমা হল ছিল। সিনেমা হলগুলোতে একের পর এক অনেকে শৌখিন ব্যক্তিবর্গ তাদের সিনেমা হল বানিয়েছিল। তখন সিনেমার ব্যবসাও ভালো ছিল, সফল। তো একটা পর্যায়ে দেশের সিনেমার প্রতি মানুষের যে একটা অনীহা, সে অনীহাটা কেন হলো, তার অন্যতম অনেকগুলো কারণ রয়েছে। যদি এই কারণগুলো আমরা ব্যাখ্যা করতে যাই, সে কারণগুলোর মধ্যে সবাই কম বেশি এখানে দায়ী রয়েছেন। শুধু জনগণ যেটা চাচ্ছে, দর্শক যেটা চাচ্ছে, সেটা ওনারা দিতে পারছেন না। সেজন্য রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, সেজন্য চলচ্চিত্র নির্মাতাদের দায়িত্ব রয়েছে এবং তাদের চলচ্চিত্রটির যে গল্প কাহিনী এবং তাদের সেই চলচ্চিত্রের গান এবং সেগুলো কোন ধাঁচের, সেটা হচ্ছে না বিধায় দেশের মানুষ চলচ্চিত্র সিনেমা হল থেকে তারা দূরে রয়েছে। তার কারণ হলো, আপনি জানেন আমাদের দেশের চলচ্চিত্র সেন্সরশিপ নীতিমালা আইন ১৯৬২ সালের, সেই ৬২ সালের চলচ্চিত্র সেন্সরশিপ নীতিমালায় এখনো দেশ চলচ্চিত্র চলছে, এটা কোনো আপগ্রেড হয়নি। তুলনামূলকভাবে ওই ৬২ সালের চলচ্চিত্র নীতিমালায় পোশাক আশাক, চলচ্চিত্রটির চিত্রনাট্য যেভাবে ছিল তত ওই সময়ের জন্য সঠিক ছিল, কিন্তু সময়ের প্রেক্ষাপটে সারা বিশ্বে এখন স্যাটেলাইটের মিডিয়া, ডিজিটাল স্যাটেলাইটের মাধ্যমে সংস্কৃতিটা ছড়িয়ে গেছে। সেখানে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির সাবজেক্টগুলো আমরা মোবাইলের মাধ্যমে পেয়ে যাচ্ছি। তাহলে মানুষ সেই সাবজেক্টগুলো রেখে আমরা অতীতের সেই পুরনো আমলের সাবজেক্টে যদি আমরা থেকে যাই, তাহলে তো সিনেমা হলে টিকিট কেটে দর্শকদের যাওয়ার কোনো যুক্তি নাই। আমরা চাই না অশ্লীলতা, তবে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তো আমাদের চলচ্চিত্রটাকে, আইনটাকে আর একটু সহজ এবং দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। সেই জিনিসটা রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এবং এই জিনিসটা রাষ্ট্রের পাশাপাশি যারা চলচ্চিত্র নির্মাণ করেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন রয়েছে, আমরা জানি চলচ্চিত্র পরিচালক সমিতি রয়েছে, চলচ্চিত্র প্রযোজক সমিতি রয়েছে, চলচ্চিত্র শিল্পী সমিতি রয়েছে, তাদের দায়িত্ব সরকারকে এই ব্যাপারে ব্রিফ করা, সরকারকে গাইডলাইন দেওয়া যে আপনারা এইভাবে সিনেমাগুলো বানালে দর্শক উপভোগ করবে, দর্শক সিনেমা হলে যাবে এবং সেই সাথে চলচ্চিত্র শিল্পটা বেঁচে থাকবে, শিল্পীদের আয় রোজগার থাকবে, চলচ্চিত্র নির্মাণ যারা করছে, বিনিয়োগ যারা করছে, সেই বিনিয়োগের টাকা তারা ফেরত পাবে। সেই সব বিষয়গুলো তারা সরকারের সাথে আলোচনা করার কথা, কিন্তু তারা সেই আলোচনাগুলো সরকারকে সেভাবে গাইডলাইনগুলো আমার মনে হয় দিতে পারেনি, ব্যর্থ হয়েছে। কারণ তারাও বলছে ভালো ছবি, সরকারও বলছে ভালো ছবি বানান, ভালো ছবি বানাবো, কিন্তু যে ছবির ভিতরে জনগণ দর্শক সিনেমা হলে যাবে না, সেই ভালোর কি বা দাম রয়েছে? ভালো সেটাকেই বলে যেটা আমরা সর্বস্তরের মানুষ, দর্শক সেটাকে অ্যাকসেপ্ট করে। যেমন আমরা ভারতের যে চলচ্চিত্রগুলো আমরা লক্ষ্য করি, যেখানে শত শত কোটি রুপি তারা এখানে আয় করছে, তো সেটা কিভাবে সম্ভব? সারা ওয়ার্ল্ডে তাদের ছবিগুলো প্রচার হচ্ছে
এবং হলে চলছে। তো তাদেরও তো আমরা যদি বলে থাকি যে মিডিয়াতে আমাদের মোবাইলে ইন্টারনেটের কারণে আমরা চলচ্চিত্র মানুষ দেখে না, তো ভারতে তো ইন্টারনেট রয়েছে, সারা বিশ্বেই তো এই মোবাইল রয়েছে, তারপরেও তারা কেন হলে যায়? তার জন্য দায়ী চলচ্চিত্র নির্মাতারাও অনেকটা দায়ী। তারা ছবিগুলো বানাচ্ছে, তাদের শিল্পী সিলেকশনে তাদের অনেকটাই অদূরদর্শিতার পরিচয় আমরা পেয়ে যাচ্ছি। গল্প শুটিং এর স্তর থেকে পাইরেসি করা শুরু হচ্ছে। হ্যাঁ, এটা তার এক শ্রেণীর হ্যাকার তো আছেই। আর দ্বিতীয় কথা হলো যে তারা যে শিল্পী নির্বাচন করতেছে, শিল্পীগুলো আগের দিনে আমরা দেখতাম একজন প্রযোজক যে ইনভেস্টর চলচ্চিত্র বিনিয়োগ করে, সে কিন্তু ছবির ব্যাপারে কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি। চলচ্চিত্রের পরিচালক উনি চলচ্চিত্র কিভাবে কোন শিল্পী কাদেরকে নিয়ে কাজগুলো করলে এটা সুন্দর হবে সেটা উনি করতেন। বর্তমানে দেখা যায় যে একজন প্রযোজক সবই করেন, উনি একজন নায়ক নায়িকা সিলেকশন উনি করেন, তারপরে উনি সবকিছু উনি দেখাশোনা করে, ওনার মতো করে চলতে হয়। পরিচালকরা তাদের কাছে এখন হাতে পুতুলের মতো, তাদেরকে বলে এটা করেন, সেটাই তারা করে থাকে, যে কারণে চলচ্চিত্রটা দর্শকের কাছে গ্রহণযোগ্য হয় না। একজন প্রযোজক বিনিয়োগকারী, সে প্রযোজক বুঝবে না যে কোন তারকা দিয়ে ছবি বানালে দর্শক গ্রহণ করবে, কোন গল্পটা কি, গানের কথা কি হতে পারে, গানের সুর কি হতে পারে। আজকে দেখা গেছে যে আমাদের অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত আমরা বলতে পারি যে আমাদের চলচ্চিত্রের যে সঙ্গীত পরিচালক ছিলেন, সুরকার গীতিকার, তাদের মধ্যে তাদের গান তাদের সুর এখন আর নেওয়া হয় না। তাদের সুরে হাজার হাজার দর্শক, লক্ষ লক্ষ দর্শক, তাদের ছবিগুলো একাধিকবার ছবিগুলো সুপারহিট হয়েছে। আমাদের উল্লেখযোগ্য সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার ছিলেন আমাদের গাজী মাজহারুল আনোয়ার, আমাদের আলাউদ্দিন আলী, মনিরুজ্জামান মিয়া, আলী আজাদ। তো এই ধরনের সঙ্গীত আরো কয়েকজন ছিলেন আমাদের, তারা তাদের গানের সুর কথাগুলো, একটা গানের মাধ্যমে একটা চলচ্চিত্র জনপ্রিয়তা পেয়ে থাকে। সেই গানের কথাগুলো, সুর, ছন্দ এবং একটা ছবির জন্য প্রাণ, একটা গানই ছবির প্রাণ। আর গল্পগুলো যদি হয়ে থাকে গ্রামীণ পটভূমিকায় এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রা নিয়ে, আমাদের পারিবারিক সেন্টিমেন্ট নিয়ে, আমাদের নিজস্ব সংস্কৃতির বলয়ের মাধ্যমে গল্পগুলো যদি রচিত হয়, সেই গল্পগুলো দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়। এখন গল্পের মিল নেই, অদ্ভুত একটা কাহিনী নিয়ে সাজানো হচ্ছে। আমরা দেখেছি সাপের সিনেমা হতো আগের দিনে, সাপের সিনেমাতে মানুষ অত্যন্ত আগ্রহ উপভোগ করতো, এটা একটা ইন্টারেস্টিং রূপকথার গল্প নিয়ে। সেই রূপকথার অজানা অনেক তথ্যগুলো মানুষের কাছে, আমাদের গ্রাম বাংলায় যে জিন ভূত, আমাদের যে বেদে, আমাদের যে সাপ ওজা, এইসব আমাদের মানে বাংলাদেশের আমাদের সংস্কৃতির ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো আগের সিনেমাগুলোতে পরিপূর্ণভাবে ফুটিয়ে উঠত, যে কারণে চলচ্চিত্র আগের দিনে অত্যন্ত ভালো মানে ব্যবসা করেছে। বিশেষ করে আমরা আপনাদের কাছে জানাতে চাই যে একটি ছবি, সেই ছবিটা একবারে নিম্ন স্তরের একটা কাহিনীকে ঘিরে ছবিটা নির্মাণ হয়েছিল। ছবিটির নাম ছিল বেদের মেয়ে জ্যোৎস্না, যে একটা বেদে পল্লীর কাহিনী নিয়ে, একটা বেদের মেয়েকে নিয়ে একটা গল্প। সেটা অনেকে ধারণাই করেনি যে এই ছবিটা চলতে পারে, সিনেমা হলে চলবেই না। আর সেই ছবিটাও বর্তমান পর্যন্ত সেই ছবিটা ব্যবসায়ী সফলতা হিসাবে সর্বোচ্চ রেকর্ড ভাঙতে পারেনি। তৎকালীন সময়ে 25 কোটি টাকা এই বেদের মেয়ে জ্যোৎস্নার ছবির থেকে প্রযোজক আয় করেছিল। সেই 25 কোটি টাকা আজ থেকে 30 বছর আগে আজকের টাকা হিসাব করলে সেখানে এখন 250 কোটি টাকার মতো আসবে। তো চলচ্চিত্র একটা গল্পকে ভিত্তি করে চলচ্চিত্রটি সফলতা পায়। আমাদের আজকের সিনেমাগুলোর গল্প, এখানে কোনো গল্পের সাথে আমাদের জনগোষ্ঠীর সামগ্রিকভাবে কোনো মিল নেই, গানের সাথে তো কোনো মিলই নেই। আজ থেকে আমি লক্ষ্য করেছি 10-15 বছর যাবৎ একটি গানের 2টা লাইন গাওয়ার মতো কোনো পরিবেশ এখনো এই সুরকার গীতিকাররা উপহার দিতে পারে নাই। যে গানটা মানুষ মুখে মুখে হাঁটতে হাঁটতে গাইতে গাইতে যাবে, অথচ আমরা 25 বছর আগে, 26 বছর আগে আমরা যে গানগুলো, আমরা চলচ্চিত্রের গান যে গানগুলো আমরা শিখছি, দেখছি, ওই গানগুলা প্রতিটা 10 মানুষের কাছে এখনো
যেমনটা জনপ্রিয়, তেমনি সে গানগুলো অনেকে গাইতে পারে, অর্ধেক গান গাইতে পারে। এই গানগুলো দিয়ে এখনকার অনেক কিছু চলছে, লাইভ স্টুডিও, স্টেজ প্রোগ্রাম নানান জায়গায় চলছে। তো গানের কথাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, গানের সুরগুলো যেমন ইম্পর্টেন্ট এবং গল্পটিও তেমন চলচ্চিত্র ব্যবসার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। সেগুলো যেহেতু অনুপস্থিত, সেই জন্য দর্শক সিনেমা হল বিমুখ। এবং যে কারণে এই সিনেমা হল বিমুখ হওয়ার কারণে যারা সিনেমা হল বানিয়েছেন, এখন একটি সিনেমা হল বানানো, ওখানে অনেক জায়গা জমির দরকার, জমির দাম যেহেতু দেশের মানুষ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে অনেক সংকুচিত হয়ে গেছে। তো সেই সিনেমা হল একটা লোক যদি 2 বিঘা 3 বিঘা জমির উপরে একটা সিনেমা হল দিয়ে যদি সে প্রতি সপ্তাহে লস খেতে থাকে, তাহলে সে নিশ্চয়ই সিনেমা হলটা ভেঙে এখানে একটা মার্কেট বা আবাসিক স্থাপনা করতে পারে, তার অনেক 10 গুণ লাভ বেশি হবে। আলটিমেটলি সেই সিনেমা হলগুলো আমাদের বিলুপ্ত হয়েছে। এখন প্রশ্ন আসছে, আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর যাবত আমাদের চলচ্চিত্রের একজন হিরো, অনলি ফর ওয়ান স্টার, শাকিব খান। হ্যাঁ, অবশ্যই শাকিব খান সারা বিশ্বের চলচ্চিত্রের দর্শকদের কাছেও জনপ্রিয়, এবং আমাদের বাংলাদেশে ভারতবর্ষের যে চলচ্চিত্র হিরো নায়ক রয়েছেন তাদের সাথে তুলনা করা যায়। তো উনি অবশ্যই একজন স্টার, মেগা স্টার, কিন্তু একজন স্টারের উপরে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারে না। এখন ইনি কয়টি ছবি উপহার দিবেন? ওনার কাছে কয়জন ছবি বানাতে পারবেন? অনেক অল্প স্বল্প আয়ের প্রযোজক রয়েছেন, ওনার অ্যামনিশন দেওয়াও অনেকের পক্ষে সম্ভব না। আর ওনার পারিশ্রমিক যেটা, সেটা অনেকের বাজেটেই নাই। তো ছোট বড় প্রযোজক সব থাকতে হয়। এখন ওনার একটা ছবি, বছরে 2টা ছবি মুক্তি পাওয়ার পরে দেখা গেল অনেক ঢাকঢোল পিটিয়ে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে দর্শক চলচ্চিত্রের জন্য পাগল হয়ে গেছে, সিনেমা হলে যাচ্ছে, 10 সপ্তাহ চলছে, 8 সপ্তাহ চলছে, কিন্তু এটা চলচ্চিত্রের সাফল্যের কোনো বিন্দু মাত্র ছোঁয়া বলে মনে করি না। বছরে 1-2টা ছবি ব্যবসা সফল হলো, আর ওইখানে 100-150 সিনেমা হলে মুক্তি পাইলো, এটা সিনেমা এই ইন্ডাস্ট্রির জন্য কোনো সাফল্য নয়। এই সাফল্য থেকে, এই ধসের থেকে মুক্তি পেতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তার মধ্যে সরকারকে, সংশ্লিষ্ট সংগঠনগুলো সরকারকে বোঝাতে হবে যে এই ধাঁচের ছবিগুলো আমাদেরকে অনুমোদনের ব্যবস্থা করেন, সেন্সরশিপ নীতিমালায় একটু আপগ্রেড করেন, সারা বিশ্বের সাথে একটু তাল মিলান, তাহলে আমরা একটু আগে যেতে পারবো। আর গল্পগুলো আমরা আমাদের নিজস্ব সংস্কৃতির বলে তৈরি করে যদি আমরা চলচ্চিত্রটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আবারও দেশের দর্শকের কিন্তু চাহিদা এখনো আছে, দর্শক কিন্তু আরো 5 গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু দর্শক চায় এরকম ছবি, কিন্তু ছবিগুলো দর্শকগুলা হলে যায় পায় না। আর তৃতীয় যে কারণটা রয়েছে, আমাদের চলচ্চিত্র রয়েছে এখন একটা সংগঠন নির্ভর একটা ইন্ডাস্ট্রিজ। আপনিও তো একজন সংগঠক। হ্যাঁ, সংগঠক, আমি সংগঠক, সেটা একটা কথা, কিন্তু চলচ্চিত্রের যে সংগঠক সেটা হলো যে এখন আমাদের সকলের প্রত্যাশা কি, একটা চলচ্চিত্র শিল্পী সমিতি একটা নির্বাচনের তারিখ ঘোষণা করলো, সবার আগ্রহ ওই দিন আমরা এফডিসিতে যাব, শিল্পীদের নির্বাচন দেখব, শিল্পীরা নির্বাচিত হবে, ভোট হবে, একটা উৎসব, নির্বাচন শেষ হলো, উৎসবটা শেষ হয়ে গেল, পরিচালক সমিতি নির্বাচন করছে, প্রযোজক সমিতি নির্বাচন করতেছে। আচ্ছা, সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন চলচ্চিত্রের জন্য প্রয়োজন রয়েছে, কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ভিতরে প্রায় 18 থেকে 20টি সংগঠন রয়েছে। এতগুলো সংগঠন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যদি এই কাজগুলো সাংগঠনিক কার্যক্রমের জন্য অফিস ব্যবহার করতে হয়, তাহলে এই সংগঠন নিয়ে যদি তারা থাকে, তাহলে ছবি নির্মাণের দিকে ছবির অবস্থা কি দাঁড়াতে পারে, এবং তারা ওইটাই সন্তুষ্ট যে আমরা সংগঠন করতেছি, আমাদের সমিতি রয়েছে। আপনিও যেহেতু একজন সংস্কৃতি সংগঠক, সেখান থেকে আপনার এই কথাগুলো মনে হচ্ছে। হ্যাঁ, আমি মনে করতেছি যে সংগঠন, চলচ্চিত্র সংগঠন যেগুলা, সেই চলচ্চিত্র সংগঠনগুলোই চলচ্চিত্রকে উন্নয়নের পথে দর্শককে ধাবিত করার মতো একমাত্র পথ নয়। চলচ্চিত্র সংগঠন অবশ্যই থাকবে,
আমাদের বিনিয়োগকারীদের একটা সংগঠন চলচ্চিত্র প্রযোজক সমিতি থাকবে, আমাদের যারা ডিরেকশন দেয় পরিচালক সমিতি থাকবে, শিল্পী যারা শিল্পী সমিতি থাকবে। কিন্তু 4-5টা সংগঠনই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু দেখা গেছে প্রতিটা সেক্টরে যদি একটা করে সংগঠন থাকে, একটা চলচ্চিত্রের একবারে আপ টু বটম পর্যন্ত প্রত্যেকটা শাখায় যদি একটা করে সংগঠন থাকে, তাহলে সেখানে যেমন একটা সংঘাত, সেখানে যেমন একটা বিশৃঙ্খলা, বিশেষ করে রাষ্ট্রীয় টেলিভিশন, রাষ্ট্রীয় চলচ্চিত্র মাধ্যম যেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কেপিআই, সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং দেখা গেল কর্তৃপক্ষ এ ব্যাপারে বারবার তাগাদা দিলেও তারা বিভিন্ন সময় পিছনে হটে, কারণ তাদের আন্দোলন বিভিন্নভাবে আবার বিশৃঙ্খলা হয়, বিধায় তারা এখানে নীরব থেকে যায়। আপনি আমরা এতক্ষণ আপনার কাছে হচ্ছে আপনি একজন সংস্কৃতি সংগঠক হিসেবে আপনার চলচ্চিত্র যে বর্তমান অবস্থা সেটা আমরা জানলাম। তো একজন সাংস্কৃতিক সংগঠক হিসেবে আপনার এই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি? আপনি কিভাবে ভূমিকা রাখছেন? আমার ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ নয়। আমার ভূমিকার উপর তেমন কিছু পরিবর্তন সম্ভব নয়। আমি মতামত দিতে পারি, কিন্তু মতামত যদি গ্রহণযোগ্য ভাবে সেটা একটা পদ্ধতি অনুসরণ করে যদি কর্তৃপক্ষের সাথে যায়, সেটা হলে একটা কথা আলোচনা হতে পারে। তবে আমি বর্তমান চলচ্চিত্রের যে ধস, তার জন্য যে বিষয়গুলো দায়ী করলাম, আরেকটা বিষয় এখানে আছে শিল্পী। আজকে দেখা গেছে যে আমাদের চলচ্চিত্রের কয়েকজন কিংবদন্তি তারকা তারা এখন বেঁচে আছে, কেউ কেউ প্রয়াত হয়েছেন। আমরা দেখেছি আমাদের চলচ্চিত্রের চিত্রনায়িকা রোজিনা, ববিতা, চম্পা ম্যাডাম, তো এই অভিনেত্রীগুলো, সুচরিতা, তারা কিন্তু একদিনে এই জায়গায় আসে নাই। তারা অনেক স্ট্রাগল করে, তারা অনেক প্রতিভা দিয়ে, তারা অনেক দর্শকদের মন জয় করে তারা নায়িকা হয়েছেন, চিত্রনায়িকা হয়েছেন, এবং তাদের প্রতি এখনো মানুষের আগ্রহ প্রচন্ড। কিন্তু আমরা দেখলাম যে তাদের পেশাদারিত্ব ছিল, সেই সময় যে চিত্রনায়িকা ছিল তাদের পেশাদারিত্ব ছিল। তারা কোনো আঁকা বাঁকা পথে হাঁটেনি। তারা একটা ছবিতে সাইন করার পরে নির্ধারিত সময় তারা ছবির শুটিংয়ে গিয়েছেন এবং শুটিং শেষ করে তারা ফিরে এসেছেন। কোনো প্রযোজক পরিচালককে হয়রানি করেননি। তারা অত্যন্ত হ্যাঁ, এখন আঁকা বাঁকা পথে হাঁটছে। অধিকাংশ 99% আঁকা বাঁকা পথে হাঁটছে। একজন অভিনেত্রী, একজন প্রযোজক পরিচালক একটা অভিনেত্রী কাস্ট করেছে। সেই নায়িকাটা দেখা গেছে যে ছবিতে নায়িকা হওয়ার প্রত্যাশা তার ব্যাপক ছিল, চিত্রনায়িকার নাম লিখিয়েছে, ছবির শুটিংও কয়েকদিন করছে। সেই শুটিং করার পরে তার আর এখানে তার আত্মতৃপ্তি সে পাচ্ছে না। সে দেখা গেছে আরেকটা কাজের অফার পেয়েছে, সেখানে চলে গেছে। অথবা কোনো বিদেশের কোনো স্টেজ প্রোগ্রামের জন্য হতে পারে তারা চলে গেল, বা তাদের অনিচ্ছাকৃত কারণে তারা দূরে থাকলো যে যাবনি। কিন্তু এই করে এইখানে প্রতিষ্ঠান, পরিচালক, প্রযোজক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সিনেমাটা ভালোভাবে তারা সম্পন্ন করতে পারছেন না। আর তারপরে তারা দেখা গেল ওই দুইটা একটা ছবির পর তারা দেখা গেল বিয়ে শাদী করে ফেলছে। প্রেম বিয়ে তাদের মধ্যে এখন বেশিরভাগ প্রচলন। হ্যাঁ, বিয়ে তো সবারই করা উচিত, কিন্তু এত তাড়াতাড়ি শিল্পী এটা গড়ে ওঠা না পর্যন্ত একটা শিল্পীকে সেভাবে তো গড়ে উঠতে হবে। তো তাদেরকে এখন আবার কেউ কেউ চাচ্ছে যে আমি একটা নায়িকা হব, নায়িকার একটা আমার একটা হিসাবে, আমি নায়িকা হিসাবে চিহ্নিত হইলে পারলে আমি যথেষ্ট মনে করি। সেই হিসাবেও তারা দেখা গেছে একটা দুইটা ছবি করার পর আর এই জগতেই নেই। তা আমরা তাই দেখছি যে আমরা অন্তত পক্ষে 10 থেকে 15 বছরের ভিতরে আমরা তেমন উল্লেখযোগ্য কোনো চিত্রনায়িকা চলচ্চিত্রে আমরা পাইনি, এবং নতুন করে তারা সৃষ্টি হয়নি। এসেছে অনেক অর্ধ শতাধিক হিরোইন এসেছে, কিন্তু তাদেরকে আমরা আর খুঁজে পাইনি, হারিয়ে গেছে সবাই। তো আপনি অনেক কথা জানলাম আপনার কাছ থেকে। তো সেক্ষেত্রে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার বর্তমান কি পরিকল্পনা?
চলচ্চিত্র অঙ্গনে? আমার বর্তমান পরিকল্পনা, আমরা যে 80 দশক 90 দশকের যে চলচ্চিত্র একসময় আমরা দর্শক ছিলাম, আমাদের ওই আমলের আমাদের ওই সময়ের যারা চলচ্চিত্রের দর্শক ছিলেন, সেই চলচ্চিত্র দর্শকদের আমাদের সিনেমার প্রতি আমাদের অনেক প্রচন্ড আগ্রহ ছিল। আমরা হলে যে আমরা অনেক সময় না খেয়ে সিনেমা দেখেছি। আমাদের মতো বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু অনেকেই সর্বশ্রেণীর বয়সে দর্শক সিনেমা হলে যাইতো, একই সাথে দেখাও হইতো সিনেমা হলে যাওয়ার পরে। তো তাদের ভিতরে একটা বিনোদন কাজ করতো, পারিবারিক বিনোদন ছিল। তো সেই সিনেমাটা, সেই গল্প, সেই কাহিনী, আমি যে পরিকল্পনা এখন আমার রয়েছে সেটা হলো আমি সেই কালজয়ী, সেই 80-90 দশকের যে চলচ্চিত্রের সোনালী যুগটা, সেটাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। সেই চলচ্চিত্র নিয়ে আবার কাজ করতে চান? হ্যাঁ, আমি চলচ্চিত্রকে যে ধসের কথা বললাম, আর যে চলচ্চিত্র ছিল সোনালী যুগ, সেই সোনালী যুগকে আমি স্মরণ করছি এবং সেই সোনালী যুগের কাজগুলোকে আমি আবার উপস্থাপন করে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে চাই। যেমন বিশেষ করে গান, আমাদের চলচ্চিত্রে দেখা গেছে সোনালী যুগের যে চলচ্চিত্রের অধিকাংশ গান জনগণের কাছে গ্রহণযোগ্য এবং শত বছর, হাজার বছরও টিকে থাকবে। সেই গানগুলো রিমেক করে আমি একটি অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে ইনশাল্লাহ উপহার দিচ্ছি। সেটার নাম হলো স্বর্ণালী রূপালী, সোনালী যুগের কালজয়ী গানের সঙ্গীত বিষয়ক, নৃত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান। আমি সেই গানগুলো নতুন প্রজন্মের কাছে নতুন শিল্পীদের মাধ্যমে উপস্থাপন করে সেই চলচ্চিত্রের কালজয়ী অধ্যায়গুলোকে আমি পুনরুজ্জীবিত করতে যাচ্ছি, সমৃদ্ধ করতেছে এবং সেই যুগটাকে, সেই গানগুলোকে আমি সেলিব্রেট করতে চাই, যাতে সামনের দিনেও এই চলচ্চিত্রের সেই ধারা অনুসরণ করে আমাদের গ্রামীণ সেন্টিমেন্টের গল্প, আমাদের গ্রামীণ মানুষের কথা নিয়ে, আমাদের গ্রামীণ মানুষের সংস্কৃতি নিয়ে, আমাদের নিজস্ব সংস্কৃতির বলয়ের মধ্য দিয়ে গান এবং গল্প রচিত হয়ে ছবি উপহার দেওয়া হোক। এবং সেইভাবে হলে হয়তো সিনেমার পরিবর্তন আসতে পারে এবং সরকার এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট নির্মাতাদের উভয়ের এই বিষয়ে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আমাদের সংস্কৃতি নিয়ে, আমাদের দেশীয় সংস্কৃতি নিয়ে এবং রাজনৈতিক বা সামাজিক কিছু বিষয় নিয়েও অনেক আলোচনা শুনলাম, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম জনাব এম.এ. রশিদের সাহেবের কাছ থেকে। তো সেক্ষেত্রে ধন্যবাদ আপনাকে আবারও আমাদের স্টুডিওতে আসার জন্য বা সময় দেওয়ার জন্য আমাদের, এবং আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার যে প্রোগ্রাম বা অনুষ্ঠান যেটা আপনি করতে যাচ্ছেন তার জন্য অবশ্যই শুভকামনা। তো সুপ্রিয় দর্শক, এত সময় ধরে আমাদের পুরো এপিসোডটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকেও। আপনারা যদি পরবর্তী সময়ে নিজেদের জীবনের গল্প বা কাহিনী বা আমাদেরকে শোনাতে চান, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।